আর এটা প্রাইস আর কস্ট, ঠিক আছে? তো মানে এখানে এই এক্সেস এ হলো প্রাইস অথবা কস্ট সেটার বিষয়ে যাচ্ছে, আর এই এক্সেস হলো ইউনিট মানে টাকার পরিমাণটা মানে এককটা আরকি। এখন হলো এখানে দেখেন কি হয়েছে, ব্রেক ইভেন পয়েন্ট বুঝাচ্ছে যে এই যে দেখেন এই জায়গায় কি মানে দেখেন ২ টা লাইন। ব্লু কালারের লাইনটা হলো রেভিনিউ আর গ্রিন কালারের লাইনটা হলো টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট ছিল আবার আপনি এই সিস্টেমটা মানে কাজ বা প্রজেক্টে যাই হোক করার জন্য টোটাল আপনি গ্রিন লাইনের এত সমান কস্ট করেছেন এবং আপনার কি রেভিনিউটা হলো এই যে ব্লু লাইনটা ছিল। এখন যেই মোমেন্টে টোটাল কস্ট আর রেভিনিউ ২ টার হলো দেখেন মিল যেখানে হলো আপনার ডটটা মিলে গেছে ওটা ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে আমি ব্রেক ইভেন পয়েন্টটা বলবো দ্য মোমেন্ট যে দেখেন লেখা দ্য পয়েন্ট এট হুইচ কস্ট এন্ড ইনকাম আর ইকুয়াল, ওটাকে বলবো ব্রেক ইভেন পয়েন্ট। ওই পয়েন্টটাতে আসলে কোনো প্রফিটও নাই লসও নাই, ঠিক আছে? এখন হতে পারে যে কিছুক্ষণ পর আবার এই ধরেন ফর এক্সাম্পল যেই সিস্টেমটা আমার লস বুঝবো যখন এই যে এনপিভি হলো ক্যাশ ফ্লো মেথড ইউজ করে আমরা ম্যাথমেটিক্স করব তখন দেখবো যে অনেক সময় দেখা যাবে এই ব্রেক ইভেন পয়েন্টের পর আর বাড়তেছে না, উল্টা হলো আবার ওই পরের টাইমে পরের অ্যামাউন্ট অফ টাইম বা পরের বছর পরের মাসে আবার ড্রপ করে ফেলছে বা এরকম কিছু আর উঠতেছেই না। তখন মানে এরকম একদম না লাভ হতে 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 তখন কি যে না ও তো হবে না, জাস্ট লস হচ্ছে, এরকম আরকি বিষয়টা। আচ্ছা এখন হলো ক্লাসিফিকেশন অফ কস্ট অ্যান্ড বেনিফিটস, ঠিক আছে? এই যে কস্ট বেনিফিট এগুলা যে বলতেছি, এগুলো এই কস্ট বেনিফিট মানে আপনার যে টাকা যে আপনি এক্সপেন্স করতেছেন, ঠিক আছে? বা ওইখান থেকে যে প্রফিট হচ্ছে এগুলাকে আবার আমরা একটু কিছু টাইপে ভাগ করেছি আমাদের সুবিধার জন্য। কি টাইপ দেখেন, কি ক্লাসিফিকেশন করতেছি? টেনজিবল, ইনটেনজিবল, ঠিক আছে? প্রথমে হলো টেনজিবল, ইনটেনজিবল। টেনজিবল, ইনটেনজিবল কি? টেনজিবল হলো কি? যেগুলো পরিমাপ করা যাচ্ছে যে কস্ট গুলা। যেমন দেখেন কি কস্ট দ্যাট আর অবভিয়াস অ্যান্ড মেজারেবল। ফর এক্সাম্পল আপনার কি এই যে যেই ওয়ার্ক ফোর্স আপনি ইউজ করতেছেন ওখানে তাদের যে স্যালারি দিতে হচ্ছে এটা কি এটা তো পরিমাণ করা যাচ্ছে যে স্যালারি মানে দিতে হচ্ছে বিল, এটা একটা টাকার অ্যামাউন্ট মানে পুরো পরিমাণ যোগ্য। তারপর রিসোর্স যেগুলো আপনি ইউজ করতেছেন যে সফটওয়্যার হার্ডওয়্যার ওগুলা পারচেজ করতেছেন বা যে কনফিগারেশন যা ইউজ করতেছেন ওইটা পারচেজের যেই টাকা লাগতেছে, তো এগুলা হলো আসলে টেনজিবল কস্ট, ঠিক আছে? আর ইনটেনজিবল কস্ট কি? কস্ট দ্যাট হার্ড টু মেজার, ঠিক আছে? দ্যাট হার্ড টু মেজার। ইনটেনজিবল কস্ট বলতে বোঝাচ্ছে দেখেন সাচ এস গুডউইল, কাস্টমার রিটেনশন, লস ডিউ টু ডিপারচার অফ এক্সপেরিয়েন্সড এমপ্লয়ি, ঠিক আছে? মানে হলো এটা আসলে কোনো টাকার অ্যামাউন্ট না, কিন্তু এই যে ধরেন আপনার সিস্টেমে কিছু এক্সপেরিয়েন্স এমপ্লয়ি আর কি চলে গেছে অন্য কোথাও, ঠিক আছে? তো তখন কি আপনার সিস্টেমের যেই পারফরমেন্স আর কি যেরকম সুন্দর মতো যে শিডিউলিং এ তখন ঝামেলা হয় যে যেই টাইম মতো আপনি বলেছিলেন যে এই টাইমের ভিতর এই এতটুকু টাইম লাগবে আমার সিস্টেম বানাতে বা সিস্টেমটার কাজ করতে, কিন্তু এই যে যদি আপনার ওয়ার্কফোর্স চলে যায় ওভার এক্সপেরিয়েন্স তখন কি আরো টাইম লাগবে না? তো এখানে যে একটা লস হচ্ছে না বা এখানে একটা অ্যামাউন্ট অফ টাইম আপনার ইস্যু হচ্ছে, সরি, তো ওইটা হলো কি আপনারা ইনটেনজিবল কস্ট বা ইনটেনজিবল আর কি যেই সমস্যাটা হচ্ছে সেটা, ঠিক আছে? তারপর কাস্টমার রিটেনশন হলো কাস্টমারের হলো আপনি স্যাটিসফাই করতে পারতেছেন নাকি করতে পারতেছেন না, কি হচ্ছে আপনার অবজেক্টিভ ঠিক মতো গোল যে হয়েছে নাকি ফুলফিল নাকি না। তো এরকম মানে আপনার যেই কস্ট বা যেইগুলা আর কি বলতেছি যেগুলোর সাথে হলো আপনার টাকা মানে অ্যামাউন্ট টাকা এসব যুক্ত মানে এটা একদম ডিরেক্টলি যুক্ত না কিন্তু ইনডিরেক্টলি আর কি ওরা এফেক্ট ফেলতেছে, ওদেরকে বলা হতেছে ইনটেনজিবল কস্ট। আচ্ছা, তারপর কি আছে ফিক্সড আর ভেরিয়েবল, ঠিক আছে? কিছু কস্ট আছে আমাদের ফিক্সড। ফিক্সড মানে কি ফর এক্সাম্পল এই যে স্যালারি বিল, ওই যে যদিও আমি অ্যাপ্রক্সিমেট আর কি হিসাব করতেছি আপনারা দেখবেন যে আমরা এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস যে করব বারবার বললাম যে ওটা কি আমার ইন ফিউচারের জন্য। তো ইন ফিউচারের জন্য মানে কি আমি জাস্ট এই বছরের বা আজকের দিনের জন্য করব না। দেখা যাবে আমরা দেখব পরবর্তী ১০ বছর বা ২০ বছর এরকম আর কি আমরা দেখব যে এতটুক টাইমের একটা বেনিফিট কস্ট বেনিফিট অ্যানালাইসিস করব। তো এই যে প্রত্যেক বছরে কি ধরেন স্যালারি বা বিল ওগুলা হ্যাঁ মানে ওই যে আপনার কি জানি বলে আ ইনক্রিমেন্ট হইছে এই সেই ওগুলা যাই হোক না কেন একটা ফিক্স থাকে। তাই না? স্যালারি বলেন বা বিভিন্ন যে বিল ধরেন আপনি একটা জায়গা থেকে ফর এক্সাম্পল আপনার কোম্পানির কারেন্ট বিল এটাও কিন্তু কস্ট এর মধ্যেই পড়তেছে যে আপনি আপনার সিস্টেমটা বানাচ্ছেন তখন যে আপনি যেখানে আরকি যেই জায়গায় বসে আরকি কাজগুলা করছেন অর সামথিং আরকি বা আপনার এই যে আপনার যে ডিভাইস ইউজ করতে হয়েছে ওখানে যে ইলেকট্রিসিটি খরচ হয়েছে, ঠিক আছে? তো এগুলার বিল এগুলা কিন্তু ফিক্স, তাই না?
তো এটা বোঝানো হচ্ছে যে এই কিছু কিছু আমার দেখা যাবে কস্ট বেনিফিট অ্যানালাইসিসে কিছু মানে কি বলবো বিষয় আছে যেগুলা টাকা অ্যামাউন্ট আসলে ফিক্সড। ঠিক আছে, ফিক্স মানে হলো যে প্রত্যেক বছরই ওই সেম অ্যামাউন্টই হলো আমার কস্ট হবে। আমরা যখন অ্যানালাইসিস করব তখন আর কি দেখব। তো সেগুলাকে আমরা বলতেছি ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট কি? দ্যাট ইজ ব্যান্ডউইথ, বাগ ফিক্সিং, ট্রান্সপোর্টেশন, ডিপ্রিসিয়েশন এটসেট্রা। এটা কি ধরেন এই যে মানে ব্যান্ডউইথ কস্ট আপনার এটা তো স্বাভাবিক না যে আপনার এক মান্থ বা এক ইয়ারে এক রকম ধরেন আপনার যত ধরেন আপনার সিস্টেমটাতে ডিপ্লয় হয়ে গেছে, ডিপ্লয় হওয়ার পর ইউজার যত বাড়বে তত বেশি ব্যান্ডউইথ ইউজ হবে। এটা কি ফিক্স থাকবে? ওভাবে তো না। তো এটা কি ভেরিয়েবল, মানে এটা আপনার চেঞ্জ হতে পারে। আবার ধরেন আপনার সিস্টেমটার ফর সামহাউ ওটা হলো এখন ওভাবে মার্কেট চলতেছে না, তখন কি ইউজার কমে যাচ্ছে তখন কি ব্যান্ডউইথ কম লাগতেছে, কিন্তু ইটস নট মানে ওভাবে আর কি ইটস নট গুড। তারপর কি বাগ ফিক্সিং এ ওটাও আমাদের ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, যখন আপনি বাগ ফিক্স করতেছেন ওইখানে যে আমার বিষয়টা লাগতেছে যে আপনার ফর এক্সাম্পল একটা ইয়ারে আপনি আপনার মেইনটেনেন্স এ অনেকগুলা বাগ পেয়েছেন, মানে অনেক ইস্যু হয়েছে ওগুলা মেইনটেনেন্স করতে, তখন কি ওই সময় ধরেন মেইনটেনেন্স যারা মেইনটেইন করতেছিল যেই মানে যেই কি বলবো আপনার অ্যালাউন্স দিতে হয়েছে, আবার আরেক ইয়ারে হলো কোনো প্রবলেম কোনো ফেস হয় নাই, এভরিথিং ওয়াজ ফাইন, জাস্ট হলো গিয়েছে আর মানে এরকম টাইম ওরকম করা হয় না, ট্রান্সপোর্টেশন কি তাহলে তার কস্টটা কমে গেছে। বা বাগ ফিক্স করতে যখন গেছে তখন কি ওইখানেও আমার টাইম ইস্যুটা বা ওই পার্টিকুলার আপনার এমপ্লয়িকে ওখানে পাঠানো লাগে নাই, সো ওখানেও আমার একটা কি মানে এই যে এই কস্টটা এগুলা কিন্তু ভেরিয়েবল, ফিক্স না। মানে আমার প্রত্যেক বছর যে মাস্ট একই পরিমাণ ব্যান্ডউইথ লাগবে, একই ট্রান্সপোর্টেশন কস্ট লাগবে, এটা কিন্তু ফিক্স। তো এই ধরনের কস্টকে আমরা ভেরিয়েবল কস্ট বলতেছি। আচ্ছা, আর কিছু কস্ট আছে ডিরেক্ট আবার ইনডিরেক্ট। ডিরেক্ট আর ইনডিরেক্ট কি? ডিরেক্ট আর ইনডিরেক্ট কাইন্ড অফ আমি যদি বলি যে আমার আচ্ছা না টেনজিবল ইনটেনজিবল মতো না, কিন্তু কিছুটা আর কি মিল। যেমন ডিরেক্ট কস্ট বলতে বোঝানো হচ্ছে যে আপনি মানে আপনার সিস্টেম ডিরেক্টলি ওই কস্ট গুলার সাথে যুক্ত থাকতেছে। যেমন আপনার সিস্টেম বা আপনি আপনার কোম্পানি, ঠিক আছে, আপনার প্রজেক্ট, সো আপনারই ওই আপনার এমপ্লয়িকে ডিরেক্টলি মানে আপনি তো দিবেন সেই স্যালারি বা আপনার যেই ডিভাইস গুলো ইউজ করার জন্য যে ইলেকট্রিসিটি বিল ওটা তো আপনি দিচ্ছেন। রিসোর্স ওগুলা কিন্তু ডিরেক্টলি এগুলা কস্ট। ট্যাক্স কিন্তু আপনার সিস্টেমের জন্য ডিরেক্টলি দেওয়া লাগতেছে। আর ইনডাইরেক্ট কস্ট কি? যেমন কোয়ালিটি কন্ট্রোল কস্ট, তারপর ইন্স্যুরেন্স, এগুলা যেগুলা আপনারা দেখতেছেন, যেমন কোয়ালিটি কন্ট্রোল কস্টটা হলো হ্যাঁ বলতে পারে যে আমার সিস্টেমের কোয়ালিটি কন্ট্রোলের জন্য কি আমি দিব না? দিবেন। বিষয়টা হলো আপনার সিস্টেম যারা ইউজ করবে, ফর এক্সাম্পল যে আপনি যাদের জন্য হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন কোয়ালিটি কন্ট্রোলের জন্য, ওখান থেকে আর কি ওরা কস্টটা দিবে, ওখান থেকে আপনার কি বেনিফিট প্রফিট হবে নাকি না ওইভাবে আর কি ভাবা হচ্ছে। যদিও হ্যাঁ আপনার জন্য মানে আপনার আপনি ধরো ফর এক্সাম্পল কোয়ালিটি কন্ট্রোলের জন্য কস্টটা দিচ্ছেন, কিন্তু এভাবে ভাবেন ফর এক্সাম্পল কোয়ালিটি কন্ট্রোল করার জন্য যে আপনি মেইনটেনেন্স আর সামথিং এগুলো যে করতেছেন, করার পর আপনি আপনার এমপ্লয়িকে যেটা দিচ্ছেন আর কি, ফর এক্সাম্পল তারা যে একটা আহ থাকে না যে আমার জিনিস ঠিক করে দিল, একটা অ্যামাউন্ট দেওয়া হলো, ওই অ্যামাউন্ট কিন্তু আপনি ডিরেক্ট দিচ্ছেন না, আপনাকে ফর এক্সাম্পল ওই যে কোম্পানি আর কি আপনার সিস্টেমটা ইউজ করতেছে বা নিয়েছে আর কি পোর্টালটা, ওই তারা হলো আপনাকে দিবে টাকা, তারপর আপনি সেইটার পার্সেন্ট ওয়াইজ আপনি কি তার অবশ্যই যে ওনার তার একটা অ্যামাউন্ট, আর তারপর হলো যাকে আর কি দিচ্ছে যে মেইনটেনেন্স করতে আসছে তাকে একটা অ্যামাউন্ট দিতে হবে, তাই না? সো আপনি তো আসলে ডিরেক্টলি আপনার টাকা দিচ্ছেন, বিষয়টা এমন। তো ওই জন্য বলা হচ্ছে এই ধরনের কস্টকে ইনডিরেক্ট কস্ট। তাহলে আমার এই যে ক্লাসিফিকেশন অফ কস্ট এন্ড বেনিফিটস এর মধ্যে আসলে এখান থেকে থিওরি আসবে যে কোন ধরনের মানে কি কি টাইপ আছে, যে টেনজিবল কস্ট কোনটা, ইনটেনজিবল কস্ট কোনটা, ফিক্সড কস্ট কোনটা, ভেরিয়েবল কস্ট কোনটা, ডিরেক্ট কস্ট কোনটা, ইনডিরেক্ট কস্ট কোনটা। তাহলে এটা হলো আমার ক্লাসিফিকেশন অফ কস্ট এন্ড বেনিফিটস। এই পর্যন্ত কি কারো কোনো অসুবিধা আছে? বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এরপর এখন আমি আসি, এখন আমি পুরো আপনার কি বলবো মানে মেথড অ্যাপ্লাই করা শুরু করে দিব। যে এতক্ষণ তো আমরা দেখলাম যে কি কি ধরনের কস্ট বেনিফিট হয়, তারপর আমার আপনার ইকোনমিক ফিজিবিলিটিতে আসলে কি করব এসব। এই যে এখন আমরা এই ক্যাশ ফ্লো আর এনপিভি এই দুইটা ম্যাথ দেখব। প্রথমে আমরা আচ্ছা এখানে হলো একটা প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নের সলভটা হলো আমরা দুইটা বইয়েতে অ্যাপ্লাই করি, এই স্লাইডে দেখানো আছে। আচ্ছা প্রশ্নটা দেখি, প্রশ্নতে কি এরকমই আর কি সিনারিও থাকবে, সাপোজ ইউ আর ইনভেস্টিং কিছু টাকার অ্যামাউন্ট দেওয়া 5,000 মানে ডলার আর কি দেওয়া, যাই হোক না কেন $5,000
$4,000 and $2,000 at present। বলতে চাচ্ছে যে আপনি কারেন্টলি ইনভেস্ট করতেছেন আপনার রেভিনিউতে, যে এই 5,000 4,000। আচ্ছা, এই বিষয়টা দেখেন, এট প্রেজেন্ট যদিও বলা, কিন্তু মানে বিষয় এট প্রেজেন্ট আফটার 1 ইয়ার, আফটার 2 ইয়ার্স, মানে 3টা বছরের কথা বলা হয়েছে, ঠিক আছে? বলতেছে যে সাপোজ আপনি ইনভেস্ট করতেছেন এই বছরে $5,000, তারপর 1 বছর পর মানে পরের বছরে $4,000 ইনভেস্ট করতেছেন, আবার সেকেন্ড বছরে হলো $2,000 ইনভেস্ট করতেছেন, ঠিক আছে? কেন আমরা এই যে মাল্টিপল বছর ইন ফিউচারটা দেখতেছি? কারণ আমার এই ফিজিবিলিটি যে অ্যানালাইসিস করতেছি ইকোনমিক, এখানে আমরা একটু বারবারই বলে আসলাম সবকিছু আমি ইন ফিউচারের জন্য দেখব, ঠিক আছে? তো ধরেন এই দেখা হচ্ছে যে প্রথম 3 বছরের আসলে আপনার কি অবস্থা থাকতেছে আপনার সিস্টেমটার, ওইটার জন্য। তো প্রথমে আমার কি বলা আছে যে কতটুকু টাকা আপনি কোন বছরে কতটুকু টাকা ইনভেস্ট করছেন, কারণ ফার্স্টে তো আপনি ইনভেস্ট করতে হবে, তারপর না ওখান থেকে কি হলো, আসছে না আসছে ওইটা, সেটা হলো দেওয়া আছে, রাইট? প্রথমে হলো বলা গেল, তারপর বলছে যে ইন রিটার্ন আফটার 2, 3 and 5 years, দেখেন বিষয়টা, in return after 2, 3 and 5 years you will get revenue $2,000, then $5,000 and $7,000 respectively। আচ্ছা, এখন দেখেন এখানে এমন বলা হয়েছে যে আফটার মানে 2 বছরের পর থেকে আপনি রেভিনিউ পাচ্ছেন বোঝানো হয়েছে। তার মানে কি? তার মানে এর আগে যে ধরেন এই প্রেজেন্টে, তারপর হলো 1 বছর পর এই যে 2000 যখন $4,000 ইনভেস্ট করতেছেন, তখন আপনি কোনো কিছু আপনার রেভিনিউ নাই। মানে আপনি কোনো কিছু পান নাই। জাস্ট জিরো ভ্যালু আরকি আপনার আসছে। ঠিক আছে? সো এইজন্য বলতেছে, মানে এই কথাটা দিয়ে, এই প্রশ্নটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে। তাহলে কোন বছর থেকে আপনি কোন একটা কিছু অ্যামাউন্ট আরকি আর্ন হচ্ছে? প্রথম ২ বছর কোন কিছু আর্ন হয়নি। কোন বছর থেকে আর্ন হয়েছে? সেকেন্ড বছর থেকে। সেকেন্ড বছর থেকে হলো কি $2,000 আর্ন হয়েছে। তারপর থার্ড বছরে $5,000, ফিফথ বছরে হলো $7,000। ঠিক আছে? এই হলো আমার প্রশ্নটা দেওয়া। জাস্ট প্রশ্নটা এটুক দেওয়া, আমরা যখন করব তখন হলো বাকি ডিটেইলস বুঝবো। প্রশ্নটা হলো জাস্ট বলা যে কোন বছরে কত টাকা ইনভেস্ট করেছি এবং কোন বছরে আমি কি রেভিনিউ কতটুকু পাইছি ওটুকু জাস্ট বলা আছে। তারপর বলা হয়েছে যে এরকমই প্রশ্ন থাকবে। থাকার পর বলবে যে ফাইন্ড আউট প্রফিট অর লস থ্রো, ধরেন আপনাকে যে কোনো একটা মেথড হয়তো বলবো পরীক্ষায় যে ক্যাশ ফ্লো মেথড দিয়ে বললে ক্যাশ ফ্লো মেথড ইউজ করবেন, আর নেট প্রেজেন্ট ভ্যালু মেথড বললে ওটা দিয়ে ইউজ করবেন। নেট প্রেজেন্ট আমার ক্যাশ ফ্লো মেথডের সময় কোনো ব্যাংক ইন্টারেস্টের কিছু বিষয় লাগে না, কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু মেথড যদি আমি ব্যবহার করতে নিই তখন আমার কনসিডার করতে হয় কিছু ব্যাংক, মানে একটা ইন্টারেস্ট আর কি আমার ভ্যালু লাগে, যে কত ইন্টারেস্টে আমার ওই কি বলবো ক্যালকুলেশনটা করতেছি ওইটার দরকার পড়ে। ঠিক আছে? কারণ এনপিভির যে সূত্র আসলে এই ম্যাথের, ওখানে আমার এই আপনার রেট অফ ইন্টারেস্টের একটা ভ্যালু লাগে, কিন্তু ক্যাশ ফ্লো মেথডে লাগে না। তো আমরা এখন আগে ক্যাশ ফ্লো মেথড দেখবো। সো এখন আমরা ব্যাংক ইন্টারেস্ট আমাদের লাগবে না, জাস্ট এই প্রশ্নের উপরই এখন আমরা আস্তে আস্তে কি সলিউশন সেটা দেখা শুরু করব। এই যে দেখেন, যখন এরকম প্রশ্ন আসবে এটাকে প্রথমে হলো আপনাকে এরকম একটা টেবিল বানাতে হবে। টেবিলে কি লিখছি দেখেন, এখানে কতগুলা বছরের কথা লেখা আছে? 5টা বছর, লাস্ট কি 5 পর্যন্ত, 5th ইয়ার পর্যন্ত লেখা। তো এই যে এট প্রেজেন্ট যেটা, ওটাকে আপনি 0 ধরবেন। ঠিক আছে? তো আপনি এরকম প্রথমে আপনি কলাম বানাবেন, ইয়ার 0, ইয়ার 1, 2, 3, 4, 5 এরকম করে আপনার 5টা কলাম লিখলেন। আর এখানে লেফটে কি লিখবেন? লেফটে হলো আপনার এই যে মানে রোতে হলো আসলে ঘর থাকবে। প্রথম ঘর থাকবে এক্সপেন্সেস। এক্সপেন্সেস হলো ওই যে আপনি ইনভেস্ট করছেন ওটাকে আপনি এক্সপেন্সেস এর ঘরে রাখবেন। আর রেভিনিউ তো হলো এই যে যেই রেভিনিউ হলো যেই সালে পেয়েছে ওটাতে হলো রেভিনিউর ঘর থাকবে ওটা। আর আমরা এখান থেকে বের করব কি ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো যে ক্যাশ ফ্লো ইকুয়ালস টু ক্যাশ ফ্লো মানে সূত্র হলো ইকুয়ালস টু রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। ঠিক আছে? প্রত্যেক বছরের আমি রেভিনিউ থেকে এক্সপেন্স হলো মাইনাস করব। এটা হলো, এটা করলে আমি ওই পার্টিকুলার বছরে আসলে আমার কতটুকু আসলে ক্যাশ আমার আমার আলটিমেটলি কি বলবো বেনিফিট পর্যায়ে যাবে নাকি না ওইটা হলো তখন জানতে পারবো। ঠিক আছে? আর এর লাস্ট এর পরের মানে যে রোটা এখানে করতেছি কি অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো। ঠিক আছে? অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো কি আমরা আসি তারপর দেখতেছি যে আমার কি ক্রমান্বয়ে, ধরেন আমার প্রথমে স্টার্টিং এ যা ছিল ওই ভ্যালুটাই প্রথমে থাকবে, কিন্তু সেকেন্ডে কি এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা পরের ভ্যালুটা ক্যাশ ফ্লো দুইটা যোগ হয়ে সেটা আমার এই ঘরে বসবে। তারপর এখানে কি হবে? এখানে হলো আমার এই যে
কারেন্ট যে ভ্যালুটা, ওই কারেন্ট ভ্যালুটা আর হলো উপরের ঘরের ইয়ার 2 এর ভ্যালু যোগ হয়ে বসবে। এখানে কি হবে, এখনকার কারেন্ট যে ভ্যালুটা ইয়ার 2 এই ভ্যালু আর আগের এই যে নরমাল ক্যাশ ফ্লো এর এই ভ্যালুটা যোগ হয়ে এখানে বসবে। ঠিক আছে, এখন কিভাবে কি হচ্ছে না হচ্ছে ওটা আমি আস্তে আস্তে স্টার্ট করতেছি। তো প্রথমে আমি বললাম কি টেবিল বানাবেন, টেবিলে হলো এখানে সব ইয়ার গুলা লিখবেন, আর এখানে হলো এক্সপেন্সেস, রেভিনিউ, ক্যাশ ফ্লো আর হলো অ্যাকোমোডেটিং ক্যাশ ফ্লোর ঘর থাকবে। আচ্ছা, এখন স্টার্ট করি। তো আমার প্রশ্ন অনুযায়ী বলছে যে ইয়ার 0 তে 5000 এক্সপেন্সেস, ঠিক আছে। ইয়ার 1 এ বলছে 4000, ঠিক আছে। ইয়ার 2 তে বলছে 2000, রাইট। আর 3, 4, 5 এ কোনো আমার ইনভেস্টমেন্ট করা হয়নি বা কিছু কথা বলা নাই। বলা নাই মানে বুঝবেন সেখানে কিছু আসলে ইনভেস্ট হয় নাই। সো ওই ভ্যালু গুলো আপনি সুন্দর মতো 0 0 বসাই দিবেন। ডান, এক্সপেন্সেস গেল। এরপর রেভিনিউতে আসি। রেভিনিউতে আমার কি কি বলা আছে ভ্যালু? রেভিনিউতে বলা হয়েছে যে আমার কি কি রেভিনিউ স্টার্ট হয়েছে, দেখেন বলছে ইন রিটার্ন আফটার 2 বছর থেকে হলো রেভিনিউর ভ্যালু অ্যামাউন্ট কিছু আসতেছে। তার মানে এর আগে 0 1 এদের ভ্যালু কি কিছু বলা নাই, তার মানে এদের ভ্যালু কি হবে 0 0 আর 1 এ ইয়ার 0 ইয়ার 1 এ আসলে আমার কোনো রেভিনিউ উঠে নাই। ইয়ার 2 তে উঠছে, 2 তে কত 2000 ছিল সেটা লিখেছি, 3 তে কত ছিল 5000 সেটা লিখেছি। কিন্তু দেখেন 4 ইয়ার 4 এর কথা কিছু বলা নাই, ডিরেক্ট বলা আছে কি আবার ইয়ার 5। তো 4 এর কথা বলা নাই, তার মানে কি 4 এ কোনো রেভিনিউ উঠে না, গেল। তারপর আমার কি ইয়ার 5 এ বলা আছে ওই ভ্যালুটাই হলো 5 এ দিয়ে দিল, ডান। তাহলে আমার প্রশ্ন অনুযায়ী এই দুইটা রো ফিল আপ করা ডান। এখন আমি কি করব, ক্যাশ ফ্লো সূত্র অনুযায়ী এখানে ক্যালকুলেশন করব। ক্যাশ ফ্লো সূত্র কি বলছি, রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, ঠিক আছে। তো রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস করলে এখন জিনিসটা দেখেন ব্র্যাকেট দিয়ে কি বোঝাচ্ছে, ধরেন এই প্রথম ঘরে রেভিনিউর ভ্যালু কত 0 আর এক্সপেন্সেস হলো 5000, তো 0 মাইনাস 5000 করলে আমার ভ্যালু কি আসে আসলে মাইনাস 5000 আসে না। তো আমরা এই যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস এর এখানে আমাদের মানে টাকার অ্যামাউন্ট কি কখনো ভাবে ঋণাত্মক হয় না, কিন্তু এখানে আমরা নেগেটিভ টাকার মান মানে বুঝবো যে ওটা আসলে লস হচ্ছে বা ওরকম একটা কিছু ব্যাপার, ঠিক আছে। নেগেটিভ টাকার অ্যামাউন্ট মানে আমি বুঝবো যে ওই মোমেন্টে আসলে লস হচ্ছে, ওকে। সো কিন্তু আমি এখানে আমার এই যে টেবিলে কিন্তু নেগেটিভ টাকা মানে হলো আমি মাইনাস 5000 লিখবো না। কি করব, যখন যদি কোনো ভ্যালুর মান আমার নেগেটিভ আসে ওটাকে আমার টাকার অ্যামাউন্টে আসলে ব্র্যাকেট দিয়ে লিখবো। ব্র্যাকেট দিয়ে লেখা মানে বোঝা যাচ্ছে যে ওইটা আসলে নেগেটিভ অ্যামাউন্ট। কথা ক্লিয়ার? যে আপনারা এইখানে যখন ক্যালকুলেশন করবেন কোন ভ্যালু যখন নেগেটিভ আসবে তখন সেই ভ্যালুটা আপনারা আগে মাইনাস দিবেন না, করবেন কি ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেটের ভিতর লেখা মানে বোঝা যাচ্ছে যে ওই ভ্যালুটা আসলে মাইনাস, ওকে। তাহলে আমার ইয়ার 0 তে ক্যাশ ফ্লো আসলে মাইনাস 5000, কিন্তু মাইনাস তো বলবো না, দিব না, ব্র্যাকেট 5000 দিয়েছে। তারপর এরকম সেম এই সূত্র ফলো করে ইয়ার 1 এ কত আসতেছে আর মাইনাস ই করলে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, আবার এটাও নেগেটিভ আসতেছে, সো এটাই। আচ্ছা, ইয়ার 2 তে কি হচ্ছে, ইয়ার 2 তে দেখেন এই যে দেখেন ইয়ার 2 হলো আসলে দেখেন আপনারা এখান থেকে বলেন এই পুরো টেবিলে ব্রেক ইভেন পয়েন্ট আসলে কত বছর, কোন বছরেরটা বলেন তো একজন কেউ। ম্যাম এটা 4 বছরের মনে হয় সমান সমানে আসবে, 5 বছরে গিয়ে লাভ হবে ম্যাম। আচ্ছা, 5 বছরে গিয়ে লাভ হবে সেটা না, আমি বলতে যাচ্ছি ব্রেক ইভেন পয়েন্ট কোনটা। ব্রেক ইভেন পয়েন্ট কি, ম্যাম 2 বছর থেকে মেবি হবে। এক্সপেন্সেস আর রেভিনিউ, হ্যাঁ দুইটা হ্যাঁ, হলো 2 আর কি বছর 2 মানে বছর ইকুয়াল থেকে হচ্ছে। লাভ আসতেছে ম্যাম, এটা কি ম্যাম? হ্যাঁ বুঝি নাই। 2 বছর থেকে আমাদের লাভ আসতেছে, এটা কি ম্যাম ব্রেক ইভেন পয়েন্ট? আচ্ছা, লাভ আসতেছে বিষয়টা না, শুনেন ব্রেক ইভেন পয়েন্ট দিয়ে আসলে আমি আবার যাই, এটার কিন্তু লাভ হচ্ছে না লস হচ্ছে ওই বছরের পর এটা দেখতেছে না। যেই মোমেন্টে আপনার যা হলো ইনভেস্ট করেছিলেন ওই অ্যামাউন্টটা আর যতটুকু রেভিনিউ আসছে দুইটা আর কি ইকুয়াল হয়, দুইটা ইকুয়াল হয় যেই মোমেন্টে ওই ইয়ারটা বা ওই পিরিয়ড অফ টাইমটাকে আমি ব্রেক ইভেন পয়েন্ট বলতেছি। যেমন এখানে দেখেন ইয়ার 2 তে আমি এক্সপেন্স যা ইনভেস্ট করেছি ওইটাই সমান আসছে, যেগুলাতে 0 ছিল ওখানে তো আপনি ইনভেস্ট করেনই নাই, সো ওই 0 0 সমান মানে ব্রেক ইভেন পয়েন্ট এটা বলবেন না, ঠিক আছে। আমি যখন যেই বছর আমি ইনভেস্ট করেছি মানে যেই বছর পর্যন্ত আমি ইনভেস্ট করেছি ওই ইনভেস্টের ভ্যালুটা আসলে আমার যতটুকু সমান ছিল, ওকে। মানে এটা লাস্ট দেখেন রেভিনিউ এখানে আসে না, এখানে আসে না, এখানে আসে,
এক লাস্ট হলো আমি যদি ভাবি যে আমার হলো মানে এটা হলো আপনার যখন আমি এইভাবে যখন আমি আপনার প্লট করা হয় আসলে ডায়াগ্রামে তখন আর কি জিনিসটা বোঝা যায় যেই মোমেন্টে হলো আমার দুইটাই ভ্যালুই হলো সমান হয়ে গেছে তখন হলো আমি বুঝবো যাচ্ছে যে এই সময় হলো আমার ব্রেক ইভেন পয়েন্ট। বুঝতে পারছেন? ব্রেক ইভেন পয়েন্টের পরই যে সবসময় আপনার প্রফিট হবে এটা কিন্তু না, লসও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে ওই ইয়ারে হলো আমার টোটাল যা কস্ট ছিল ওটা আর কি আসছে। ওকে, জি ম্যাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে গেল। এখন আমি আসি আবার ব্যাক করি যে আমার এটা তো জিরো মানে এখানে তো জিরো হলো কারণ হলো আমার কি দুইটা ইকুয়াল ইকুয়াল হয়ে গেল। তারপর এখন দেখেন এখানে কি এখানে হলো আবার আমার রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। এখানে দেখেন এখন ইয়ার থার্ডে কিন্তু আমার আসলে এখন আর আমার নেগেটিভ ভ্যালু আসতেছে না, এখন কি পজিটিভ ভ্যালু আসতেছে। তার মানে ঠিক আছে ইয়ার থার্ডে আমার একটা প্রফিটের বিষয় হচ্ছে মনে হচ্ছে আপাত পক্ষে। ওকে, আপাত পক্ষে আমরা এখনো বাকি আছে, জাস্ট এখন মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে পজিটিভ অ্যামাউন্ট আসছে। ওকে, তারপর ইয়ার ফোরে তো কোনো আমার এক্সপেন্সও হয় নাই, কোনো রেভিনিউ নেই, কিছুই না, সো পুরাই জিরো। আর ইয়ার ফাইভে কি হচ্ছে, ইয়ার ফাইভে হলো আবার আমার ঠিক আছে পজিটিভ অ্যামাউন্ট এসে 7,000 হয়েছে। ডান। তাহলে ক্যাশ ফ্লো এইভাবে যে আপনার বের করা ওই জিনিসটা হলো এই সূত্র অনুযায়ী ডান হয়ে গেছে। ঠিক আছে, এখন কি এখন হলো আমার ক্যাশ ফ্লো পর্যন্ত রাখলেই হবে না, ওটার আবার কি অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো বের করতে হবে। অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো কি, যেটা আমি বললাম যে আমার বাংলা টার্মটা মনে নাই, কি জানি একটা টার্ম ছিল এটার, আমরা ছোটবেলায় হলো যখন ম্যাথ করতাম এরকম দেখা যায় করা হতো। তো এখানে আমার কি করা হতেছে যে আমার অ্যাকুমুলেটিং বের করার ওয়েটা হলো যে আপনি ফার্স্ট ইনিশিয়ালি যা ভ্যালু আর কি ছিল ইয়ার জিরোতে ওইটাই হলো লিখবেন, ওদের কোনো চেঞ্জ হবে না, সেকেন্ড থেকে চেঞ্জ হবে। ঠিক আছে, সেকেন্ড ভ্যালুটা আপনার কি করতেছেন আপনি, সেকেন্ড ভ্যালুটা হলো আপনার কারেন্টই মানে অ্যাকুমুলেটিং কারেন্ট ভ্যালু কত 5,000, এটার সাথে হলো আপনি আগের মানে ইয়ার ওয়ান এর ক্যাশ ফ্লো কে যোগ করতেছেন। ঠিক আছে, কারেন্ট ইয়ার জিরোর আপনার অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লোর সাথে ইয়ার ওয়ান এর ক্যাশ ফ্লো হলো যোগ করতেছেন, যোগ করলে দেখেন কত আসে ভ্যালু -5,000 প্লাস এ মাইনাস আবার -4,000, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস যদিও 9,000 হচ্ছে কিন্তু আপনার মানে আপনার কি সাইনটা কিন্তু নেগেটিভই থাকতেছে যেহেতু হলো বড় সংখ্যার আগে মাইনাস ছিল। সো আমার দুটা যোগ হয়ে -9,000 হচ্ছে, যে কিন্তু মাইনাস লিখবো না, ব্র্যাকেটে রাখবো। ডান। তারপর থার্ডটা তাহলে কি হবে, থার্ডটা হলো আপনার মানে ইয়ার 2 এর জন্য অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো কি হবে, ইয়ার 1 এর আমার অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো প্লাস ইয়ার 2 এর ক্যাশ ফ্লো, তো দুইটা যোগ করে আমার কি আবার -9,000। তারপর আমার কি ইয়ার 3 এর অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো হবে ইয়ার 2 এর অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো প্লাস ইয়ার 3 এর নরমাল ক্যাশ ফ্লো, যোগ করলেন, যোগ করে কি মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে 4,000 হবে, কিন্তু 9 এর আগে মাইনাস ছিল, সো এটাও নেগেটিভ গেল। তারপর ইয়ার 4 এ কি হচ্ছে, ইয়ার 4 এর ক্যাশ ফ্লো এরকম যে আমার ইয়ার 3 এর অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো প্লাস ইয়ার 4 এর নরমাল ক্যাশ ফ্লো করলে আবার সেই মাইনাস আসতেছে। ইয়ার 5 এ এসে কি হচ্ছে আবার আপনার ইয়ার 5 এ অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো কি হবে, ইয়ার 4 এর অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো প্লাস ইয়ার 5 এর নরমাল ক্যাশ ফ্লো। এখন দেখেন যখন করতেছেন তখন কি পজিটিভে এসে 3,000 টাকা হচ্ছে, তো ফাইনালি কি পজিটিভে আসতেছে। তো এই যে এই টেবিলটা থেকে আসলে কি আমি আপনার ডিসিশনে আসলাম ফর এক্সাম্পল যদি আপনাকে বলা হয় যে এই সিস্টেমটা দেওয়া হয়েছে 5 বছরে এটা কি একটা প্রফিটেবল হবে নাকি না, তাহলে আপনি দেখেন যদি আপনার একদম লাস্ট যে বছরটা বলা হয়েছে ওই বছরের অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো যদি পজিটিভ আসে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ যেহেতু পজিটিভ আছে তার মানে প্রফিটের মানে ইট ক্যান বি এ গুড প্রজেক্ট। ঠিক আছে, কিন্তু যদি দেখতেন যে আপনার যেই বছর পর্যন্ত টার্মিনেশন দেওয়া এখানেও আপনার নেগেটিভ ভ্যালুই আসতো তাহলে বলতেন যে না এই আপনার ইনভেস্ট যতটুকু করে যা যা আর কি আসতেছে আপনার এটা একটা গুড প্রজেক্ট বা গুড সিস্টেম হবে না। তাহলে ক্যাশ ফ্লো নরমাল মেথড দিয়ে হলো এইভাবে আর কি আমরা ডিটারমাইন করি। এটা কি বুঝতে পেরেছি ক্যাশ ফ্লোটা? জি ম্যাম, এটা খুবই ইম্পর্টেন্ট বিজনেসের ক্ষেত্রে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার এই যে ইকোনমিক্যালি ফিজিবল হবে নাকি না ওই জিনিসটা যদি আমি না ঠিকমতো ডিটারমাইন করতে পারি তাহলে আমার বড় ধরনের লসে পড়ে যাবে। ঠিক আছে,
জি ম্যাম, আপনি তো এখানে ম্যাম শর্টলি দেখাইছেন, এখানে এটা তো মানে অনেক বড়। হ্যাঁ অনেক বড়, যেমন এই যে এই এক্সপেন্সেস এখানে অনেক ডিরেক্ট ভ্যালু থাকে না আসলে, ঠিক আছে, এখানে ওই যে ব্রেকডাউনটা থাকে, বুঝছেন, ব্রেকডাউন থাকে, ওই ব্রেকডাউন থেকে হলো আবার সামিশন করে আমরা এক্সেল এ আর কি এটা করা হয়, বুঝছেন, মাইক্রোসফটের ইউজ করে এক্সেল এ আর এখানে কি করে জিনিসটা ক্যালকুলেশন করে। এক্সপেন্সের ভিতরে মানে যত ধরনের হিসাব আছে একটা কোম্পানির সব চলে আসে। হ্যাঁ রেভিনিউর এক্স্যাক্টলি, ভিতরে যত জায়গা থেকে রেভিনিউ আসা যায় সবগুলো চলে আসে, এটা থেকে সবগুলা চলে আসে, এক্স্যাক্টলি, অল ইন অল হিসাব নিকেশ এখানে চলে আসে। হ্যাঁ একদম ঠিক বলেছেন। সো এই জন্য আচ্ছা আজান দিচ্ছে তো, ঠিক আছে, তাহলে ক্যাশ ফ্লোটা হলো আসলে এইটা, ঠিক আছে, স্টিল কিন্তু মানে দেখা যাচ্ছে যে কি ক্যাশ ফ্লো মেথড দিয়ে যখন আমরা যেটা ডিটারমাইন করি ওটাতে স্টিল আমার একদম 100, এর সবগুলো কিন্তু প্রবাবিলিস্টিক বিষয়, ঠিক আছে, 100% কোনোটাই না, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আমরা ক্যাশ ফ্লো ব্যবহার করে যে রেজাল্টটা দিই ওই রেজাল্টটাতে তাও খাপ থাকে। এই জন্য কোনো কিছু আমার ডিটেক্ট করার জন্য এনপিভি মেথড দিয়ে যদি আমি সেটাকে বের করি সেটা হলো বেস্ট, ঠিক আছে, এর পরের স্টেপটা হলো এনপিভি মেথড দিয়ে। আচ্ছা আজানও দিচ্ছে, নামাজের টাইম হয়ে গেছে, তো এটা আমরা এনপিভি মেথডটা তাহলে আমরা শুক্রবারে আরো টাইম নিয়ে প্রপারলি অফলাইন ক্লাসে দেখি নাকি, এখন জি তো ম্যাম। শর্ট টাইমও, আর ম্যাথ তো আর না হলে আমি বলতাম ফাস্ট ফাস্ট বুঝালে তখন আবার সমস্যা হবে। আপাতত ক্যাশ ফ্লোটা বুঝতে পেরেছেন যে ক্যাশ ফ্লো দিয়ে তাহলে আমরা কিভাবে টেবিল ক্রিয়েট করে ম্যাথমেটিক্সটা করতেছি, ম্যাথ এইখান থেকে এরকম ম্যাথই আসবে, সিনারিও দিয়ে আপনারা এই যে বক্স বের করে লাস্টে এখানে দেখবেন যে এটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে ওই বিষয়ে ডিটারমাইন করবে। ক্লিয়ার হয়েছেন এই পর্যন্ত একটু? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজানও তো হতেছে না, নামাজের ব্যাপার আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমরা রাখি, কোথায় গেল, হ্যাঁ এই পর্যন্তই আমরা রাখি, পরের এই যে এনপিভি মেথড দিয়ে আমরা নেক্সট ক্লাসটা স্টার্ট করব, ওকে। আচ্ছা আপনারা হলো আমাকে চ্যাট বক্সে আইডি গুলা লিখে লিভ নিয়ে নেন, ওকে, 1076, আচ্ছা আমি নোট ডাউন করে নিচ্ছি যে লিখেছেন চার্জ শেষ, আপনারা একজন আইডি লিখে লিখে লিভ নিয়ে নেন, আমি ওটা অ্যাটেন্ডেন্স ওখান থেকে নিয়ে নিচ্ছি।